হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা বেসিক সি প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে এই টিউটোরিয়ালটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারে একটি সাধারণ সি প্রোগ্রামকে কোড করতে পারি। অনেকে আমার কাছে বিভিন্ন সময় এটা বলে যে ভাইয়া আসলে সি প্রোগ্রামিংটাতে দেখা যাচ্ছে কোড করতে গেলে পরে এমন এমন কিছু ওয়ার্ডের সম্মুখীন আমরা হই যে ওয়ার্ডগুলোর মানেটা আসলে কি সেটাই আমরা জানি না, বা এই ওয়ার্ডগুলো কেন ইউজ করতে হয় সেটা আমরা বুঝি না, এই ওয়ার্ডগুলোর নাম কি সেটা আমরা জানি না। শুধুমাত্র তাই না, দেখা যাচ্ছে যে আমরা প্রোগ্রামটাকে ঠিকমতো সেভ করতে পারছি না, প্রোগ্রামের আউটপুট আসছে না, প্রোগ্রামটাকে কিভাবে কম্পাইল করতে হয় সেটা আমরা বুঝতে পারছি না। এরকম বিভিন্ন রকম প্রবলেম আসলে হয় যারা সি প্রোগ্রামিং অ্যাট ফার্স্ট বিগিনার যারা শুরু করতে যায়, তারা যখন প্রোগ্রামটাকে যখন অ্যাট ফার্স্ট কোড করতে যায় তখন দেখা যায় যে তারা বিভিন্ন রকম আসলে সমস্যার সম্মুখীন হয়। তো এই সমস্যাটা নিরসন করার উদ্দেশ্যে এবং অ্যাট ফার্স্ট আমরা কিভাবে কম্পিউটারে সি প্রোগ্রামিংটাকে শুরু করতে পারি সেটা বোঝার সাথে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা, যেটার নাম হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং। তো এখানে আমরা যেহেতু একটা প্রোগ্রামকে কোড করব, তো সেহেতু কোড করার পূর্বে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা হচ্ছে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল। এখানে একটা হেডার ফাইলের নাম থাকবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইনক্লুডের মোড়ে এই যে লেফট শিফট রাইট শিফটের মাঝখানে তো আসলে stdio.h থাকে। তো আসলে হ্যাঁ, সেটাই থাকে, বা এর বাইরেও আরও অনেক হেডার ফাইল আছে, ম্যাথ.h হেডার ফাইল আছে, অনেক রকম হেডার ফাইল থাকতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে বলে দিচ্ছি যে না, এখানে যে লেফট শিফট অ্যান্ড রাইট শিফটের মাঝখানটাতে আমাদের থাকবে হচ্ছে হেডার ফাইল। দেন আমাদের একটা মেইন ফাংশন থাকে, ইন্ট মেইন যেটাকে বলা হয়। তবে অনেক কম্পাইলার এটাকে ভয়েড মেইন ইউজ করা হয়, আবার অনেক জায়গাতে শুধু মেইন ইউজ করাও যেতে পারে। সেটা নির্ভর করতেছে আমি কোন কম্পাইলারটা ব্যবহার করছি তার উপরে, বা কোন সফটওয়্যারটা ইউজ করছি। এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে প্রোগ্রামিং বডিটা থাকবে। এই প্রোগ্রামিং বডির মধ্যেই কিন্তু আসলে আমরা কি করব, একটা প্রোগ্রামকে তার যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা বা আমাদের যে সমস্যাটা দেওয়া হবে সেই সমস্যাটার সলিউশন কিন্তু আমরা এই প্রোগ্রামিং বডির মধ্যে করব। এবং অ্যাট লাস্ট রিটার্ন জিরো, এটা একটা স্টেটমেন্ট, এই রিটার্ন স্টেটমেন্টটাকে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। অ্যাকচুয়ালি এটা না দিলেও কোনো প্রবলেম নেই, না দিলে যেটা হবে কম্পাইল করতে গেলে পরে কম্পাইলার একটা ইরর ওয়ার্নিং দেবে আমাদের, বাট কোনো ইরর দেবে না। তবে সাধারণত দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে রিটার্ন জিরো স্টেটমেন্ট ইউজ করতে হয়। এটা সাধারণত আমাদের মেইন ফাংশনের ডিক্লেয়ার করার পরে রিটার্ন টাইপের স্টেটমেন্ট আমাদের খুব কাজে লাগে বিধায়, বাট এটার বেসিক্যালি প্রোগ্রামিংয়ে কোনো প্রয়োজনীয়তা নেই, বা যদি আপনি রিটার্ন জিরোটাকে তুলেও দেন তাতেও কোনো প্রবলেম হবে না। তো আমরা যেহেতু সি প্রোগ্রামিংয়ের যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি, এই জায়গাতে আমরা একটু দেখব যে এই যে হ্যাশ ইনক্লুড, এই হ্যাশ ইনক্লুডের মানেটা আসলে কি। তো হ্যাশ ইনক্লুডের মানেটা হচ্ছে প্রি প্রসেসিং ডিরেক্টিভ, অর্থাৎ এই হ্যাশ ইনক্লুড কথাটার অর্থ হচ্ছে প্রি প্রসেসিং ডিরেক্টিভ। এবং এই প্রি প্রসেসিং ডিরেক্টিভের মাধ্যমে আমরা কি করব, তার সাথে একটা হেডার ফাইলকে সংযুক্ত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে হেডার ফাইল কে কে হতে পারে। হেডার ফাইল হতে পারে stdio.h হতে পারে, math.h হতে পারে, string.h হতে পারে। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম সি প্রোগ্রামিংয়ে stdio.h-টাকে সাধারণত সবাই কমন ইউজ করি, তার জন্য আমি এখানে হেডার ফাইলের নামটাকে দিয়েছি stdio.h। এই হেডার ফাইলটা দেওয়ারও কিন্তু একটা তাৎপর্য আছে। তাৎপর্য হচ্ছে stdio.h হেডার ফাইলটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আপনি এই হেডার ফাইলটাকে যখনই আপনার প্রোগ্রামিংয়ে যুক্ত করবেন তখনই আপনি কি করতে পারবেন, আপনার প্রোগ্রামিংয়ে আপনি ইনপুট নিতে পারবেন এবং একই সাথে সাথে আউটপুটটাকে শো করতে পারবেন। এবং আমরা সবাই জানি যে একটা প্রোগ্রামিংয়ের বেসিক যে অংশগুলো আছে তার মধ্যে কিন্তু ইনপুট এবং আউটপুটটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি যদি কোনো প্রোগ্রামিংয়ে ইনপুট নিতে না পারেন, বা আপনি যদি কোনো প্রোগ্রামিংয়ে আউটপুট দেখাতে না পারেন, তাহলে ওই প্রোগ্রামিং করার কিন্তু কোনো মানে হয় না। এবং এই ইনপুট আউটপুট দেখানোর জন্যই কিন্তু আসলে আমাদের stdio.h-টা খুব বেশি কাজে লাগে, এবং যার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখন প্রশ্ন হচ্ছে যে stdio.h-টা এই যে হেডার ফাইল আমরা বলছি, হেডার ফাইল ব্যবহার করছি আমরা কি জন্য, ইনপুট আউটপুট শো করার জন্য। ভালো কথা, বুঝলাম। তো আসলে হেডার ফাইল নিজে থেকে কিন্তু কোনো ইনপুট বা আউটপুটকে নেয় না, বা কোনো ইনপুট নেয় না, বা কোনো আউটপুট শো করে না। আসলে হেডার ফাইলের কিছু লাইব্রেরি ফাংশন আছে, যে লাইব্রেরি ফাংশনগুলোর সাহায্যে হেডার ফাইলটা কি করে, কোনো একটা প্রোগ্রামিংয়ে ইনপুট গ্রহণ করে, সেটা হতে পারে নাম্বার টাইপের ডেটা, হতে পারে ক্যারেক্টার টাইপের ডেটা, আবার কি করে সে আউটপুটটা প্রদর্শন করে। তো এই যে আমাদের stdio.h হেডার ফাইলটা, এই হেডার ফাইলের চারটা ফাংশন আছে। সেই চারটা ফাংশন কি কি, একটা হচ্ছে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন, সেকেন্ড হচ্ছে স্ক্যানএফ
ফাংশন, থার্ড হচ্ছে গেট কেয়ার ফাংশন এবং লাস্ট 4 যেটা আছে সেটা হচ্ছে পুট কেয়ার ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে প্রিন্টএফ ফাংশনের কাজটা আসলে কি? অ্যাকচুয়ালি প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা প্রোগ্রামিংয়ে কি আউটপুট আসবে সেটা শো করা। অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোগ্রামিংয়ের আউটপুট দেখতে চাচ্ছেন, আউটপুটটা আপনি দেখতে পারবেন আমাদের এই প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। দেন যদি আমরা স্ক্যানএফের কথাটা বলি, তো স্ক্যানএফটা হচ্ছে আসলে কি? স্ক্যানএফটা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা নাম্বারকে ইনপুট করার ক্ষেত্রে আমাদের স্ক্যানএফটা ইউজ করা হয়। দেন গেট ক্যারের কথা যদি বলি, আমরা এখানে সাধারণত দেখা যাচ্ছে কি কোনো একটা ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট করার ক্ষেত্রে গেট ক্যারটা ইউজ করা হয়, এবং একই সাথে সাথে পুট ক্যারটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার টাইপের ক্যারেক্টারকে সাধারণত আউটপুটে প্রদর্শন করার জন্য আমাদের এই পুট ক্যার লাইব্রেরি ফাংশনটা ইউজ করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে যদি আমার প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট ক্যার, পুট ক্যার দিয়ে আমি যদি ইনপুট বা আউটপুট নিতে পারি, তাহলে আমার হেডার ফাইলের প্রয়োজনীয়তাটা আসলে কি, বা আমার কেন কোনো কাজ নাই আমি include stdio.h এটা লিখতে যাব? আসলে বিষয়টা অনেকটা বেশ মজার। বিষয়টা অনেকটা এইভাবে যদি আমরা বলি যে আমাকে যদি কেউ এখন কোনো একটা বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, তা আমি কিন্তু বলতেই পারি যে বাড়িতে আমার বাবার জায়গা হয় নাই সে বাড়িতে আমি কখনোই যাব না। কিন্তু যদি আমার বাবাকে কেউ দাওয়াত দেয়, তাহলে আমি কিন্তু আমার বাবার হাত ধরে ওই বাড়িতে দাওয়াত খেতে যেতে পারি। অর্থাৎ একটা ফ্যামিলি যে হেড মেম্বারকে যদি কার্ডের মাধ্যমে আপনি দাওয়াত করেন, তাহলে ওই ফ্যামিলির বাদ বাকি মেম্বারগুলো কিন্তু তার সাপেক্ষে তার রিসপেক্টেই আসবে। কিন্তু আপনি যদি ফ্যামিলির ছোটোখাটো কোনো মেম্বারকে দাওয়াত করেন, তাহলে কিন্তু ওই পরিবারের বড় বড় যে মেম্বারগুলো আছে তারা আসবে না, ইভেন ছোট মেম্বারগুলোও আসবে না, কারণ যে বাড়িতে আমার বাবার জায়গা হয় নাই সে বাড়িতে আমি কিভাবে যাই। তো বেসিক্যালি এখানে এই যে হেডার ফাইল stdio.h, এই হেডার ফাইলটা হচ্ছে এই লাইব্রেরি ফাংশনগুলোর বাবা, এবং সেই জন্যে আমাদের যে কাজটা করতে হবে, প্রোগ্রাম শুরু করার আগে stdio.h-টাকে নিয়ে এসে অর্থাৎ নেমন্তন্ন করে বসায় রাখতে হবে। যদি বাবা আসে তাহলে বাবার ছেলেরা নেমন্তন্ন খেতে ঠিকই আসবে, আর সেই ছেলেদের দিয়ে আমি কিছু না কিছু কাজ করিয়ে নেব যেটা আমার প্রয়োজন। তাহলে আমি আশা করছি যে কেন আমরা হেডার ফাইলটাকে ব্যবহার করি সেটা বুঝতে পারলাম। এখন যদি আমরা একটা সি প্রোগ্রামিং কোড করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তো এখানে আমি সাধারণত কোড ব্লক সফটওয়্যারটা ইউজ করব। কোড ব্লকের মাধ্যমে সি প্রোগ্রামিং করার চেষ্টা করব। তবে আমি বলছি এর বাইরে কিন্তু আরও অনেক রকম সফটওয়্যার আছে, যেমন খুব পরিচিত একটা সফটওয়্যার আছে টার্বোসি, তবে বর্তমানে কোড ব্লকটা খুব বেশি ইউজ করা হয়। আপনারা সাধারণত গুগলে গিয়ে যদি কোড ব্লক সফটওয়্যার লিখে সার্চ দেন, তাহলে এটাকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি দেখাবো যে কোড ব্লকে কিভাবে একটা প্রোগ্রাম শুরু করতে হয়, দেন প্রোগ্রামটাকে সেভ করতে হয়, প্রোগ্রামিংয়ের কোড করতে হয়, এবং অ্যাট লাস্ট প্রোগ্রামিংয়ের আউটপুটটা দেখতে হয়। তো প্রথমে এখানে এই যে কোড ব্লকের এই অংশটাতে, ফাইল অংশটা, আমি আবারও বলছি ফাইল অংশটা খুব গুরুত্বপূর্ণ। ফাইল অংশটাতে আমরা অ্যাট ফার্স্ট ক্লিক করব। ফাইল ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা অপশন চলে আসছে। এখানে সবার উপরে যেটা আছে নিউ অপশন, এই নিউটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কি আছে, এমপি ফাইল, ক্লাস, প্রজেক্ট, বিভিন্ন রকম কথা আসছে। তো এর মধ্যে আমরা একটা খালি ফাইল নেব যেখানে প্রোগ্রামটাকে কোড করব, তাই আমি এখানে একটা এমটি ফাইলকে সিলেক্ট করলাম। তো আমাদের আজকের অ্যাট ফার্স্ট যে কাজ, সে কাজ হচ্ছে আমরা কি করব, দুইটা নাম্বারকে যোগ করব। দুইটা নাম্বারকে আমরা যোগ করব এবং আমরা যোগ করে দেখার চেষ্টা করব দুইটা নাম্বারের যোগফল কত। তো সেক্ষেত্রে আমি বলছি যে যে প্রোগ্রামই আপনি করতে যান না কেন, তার কিন্তু আমরা এখানে যেটা দেখাইছিলাম ওপেনিংয়ে কিন্তু হ্যাশ ইনক্লুড হেডার ফাইলটা আপনাকে লিখতেই হবে, এবং এটা না লিখলে আপনি কিন্তু ইনপুট আউটপুট করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমরা এই লাইনটাকে সবচেয়ে আগে লিখে নিচ্ছি। লিখলাম আমরা শিফট হ্যাশ তো আমরা এখানে হ্যাশ ইনক্লুড stdio.h-টাকে লিখলাম, এবং আশা করি এখন আর কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন নেই যে কেন আমরা হ্যাশ ইনক্লুড stdio.h-টা লিখলাম। আসলে আমাদের উদ্দেশ্য হ্যাশ ইনক্লুড লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা stdio.h-টাকে যুক্ত করতে পারি। অর্থাৎ stdio.h এই যে হেডার ফাইল, এই হেডার ফাইলটাকে যদি আমি নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসি, তাহলে তো তাকে একটা উপযুক্ত বসার আসন দেওয়া লাগবে বা একটা চেয়ার দেওয়া লাগবে। আমাদের এই হ্যাশ ইনক্লুডটা হচ্ছে সেই চেয়ার, এবং সেই চেয়ারে আমরা কি করলাম, stdio.h-টাকে বসতে দিলাম। দেন আমরা কি করব, আমরা প্রোগ্রামের পরবর্তী যে লাইন ছিল সেই লাইনটা হচ্ছে আমাদের কি, ইন্ট
মেইন, এটা আমরা লিখব। তো এটা লেখার আগে আমি আপনাদেরকে একটা কথা একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই কোডগুলোকে প্রোগ্রাম যখন আপনি শুরু করবেন তখন আগে প্রোগ্রামটাকে সেভ করে নেবেন। সেভ করে নিলে পরে কিছু কিছু ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। তো সেই সুবিধাগুলোর ক্ষেত্রে বা সুবিধা পাবেন বা আপনি কোনো ভুল করলে সেটা আগে থেকে বুঝতে পারবেন। তো আমি এটাকে একটু সেভ করব। তো সেভ করার জায়গা যেটা, সেটা হচ্ছে আমরা জাস্ট নর্মালি খুব সহজে সেভ করতে পারি Ctrl+S। আপনি যদি আপনার কিবোর্ডে Ctrl+S চাপেন তাহলে এটা সেভ আসবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি এভাবে না ফাইল থেকে সেভ করব, তাহলে আপনি সেভ করতে পারেন। ফাইলে এই যে সেভ অ্যাজ অপশন, এখানে এসে যদি আপনি সেভ করেন তাহলে পরে এই যে আপনার এখানে একটা ফাইল নেম চলে আসবে। তো যেহেতু আমরা এটা একটা যোগের প্রোগ্রাম করছি, তাহলে আমি লিখবো সাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি করছেন, আপনি কিন্তু একটা সি প্রোগ্রামিং করছেন। এখানে দেখেন সেভ টাইপ অ্যাজ সি অর C++ ফাইল। সো যেহেতু আপনি এখানে সি প্রোগ্রামিং করছেন, সেই জন্য প্রোগ্রামিংয়ের যে নামটা আপনি দেবেন, নামটা আপনি একান্তই আপনি ইচ্ছা মতো দিতে পারেন, বাট নাম দেওয়ার পরে .c এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ফাইল এক্সটেনশন, যাতে আপনার এই যে কোড ব্লকটা বুঝতে পারে এটা একটা সি প্রোগ্রামিং। কারণ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কম্পাইলার আলাদা আলাদা। তো এই জন্য কোড ব্লককে বুঝিয়ে দিতে হবে যে আমি একটা সি প্রোগ্রাম করছি, এবং তার জন্য আমাদের এখানে কি করতে হবে যে সাম লিখলাম। এখানে আমি ইচ্ছা করলে পরে যে কোনো নাম দিতে পারতাম, দিয়ে .cটা অবশ্যই ইউজ করতে হবে। দিয়ে আমি কি করলাম, এটাকে সেভ করলাম। দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল এখন। এটা তার মানে আমার এই লাইনটা ঠিক আছে। এরপরে পরবর্তীতে আমি কি করব, ইন্ট মেইন। কারণ আমি এখানে দেখেছি যে আমার পরবর্তী লাইনটাই ছিল কি ইন্ট মেইন। তো ইন্ট মেইনের ক্ষেত্রে আমি লিখলাম এখানে ইন্ট মেইন, এটা আমাদের মেইন ফাংশন। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা প্রথমেই বলছি যে ইনক্লুড stdio.h-টাকে কি করছি, দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসেছি। তো আমরা আপাতত এটা চিন্তা করি যে আমরা প্রোগ্রাম করছি না, আমরা জাস্ট একটা বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেছি। অ্যাকচুয়ালি প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম জিনিসটা কিন্তু একটা প্রোগ্রামের বাংলাটাকে আমরা মাঝে মাঝে বলি। কোথায় কোনো বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু কোথায় যাচ্ছ, বলে আমার তো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট কাজের সমাহার। তো এখানে কিন্তু আমরা সি প্রোগ্রামিংটাকেও সেই হিসেবে ধরতে পারি যে এটা একটা ছোট ছোট কাজের সমাহার, বা এটা একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির ইন্ট মেইনটা হচ্ছে আমাদের গেট। গেটের মধ্যে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট। কারণ আমরা জানি যে একটা পাড়ার মধ্যে যখন কোনো একটা বাড়িতে বিয়ে হয়, একটা এলাকায় যখন কোনো একটা বাড়িতে বিয়ে হয়, ওই বাড়িটা কিন্তু কি হয়, ডেকোরেশনের চাদর দিয়ে ঘেরা থাকে। এটা স্পেশালি বোঝানোর জন্য যে না এই বাড়িটা অন্যান্য বাড়ি থেকে আজকে আলাদা, এই বাড়িতে কোনো একটা প্রোগ্রাম আজকে হবে, কোনো একটা অনুষ্ঠান আজকে হবে। তো যেহেতু আমরা ইন্ট মেইনের মধ্যে প্রোগ্রামিং বডিটাকে সম্পূর্ণ করব, এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রোগ্রামিং বডিটা থাকবে এখানে। তো সেই জন্য আমরা কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এবং এখানে যখন আমি প্রোগ্রামটা সেভ করে নিয়েছি, সেভ করার দরুন কিন্তু আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট অটো এখানে চলে এসেছে। এটা হচ্ছে সেভ করার সুবিধা, যে ব্র্যাকেটগুলো একটা দিলে পরে অটোমেটিক্যালি পরবর্তী ব্র্যাকেটটা চলে আসে। তো আমাদের আজকের কাজ হচ্ছে, যেহেতু একটা প্রোগ্রাম, তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা খিচুড়ি রান্না করব। তো যদি আমরা খিচুড়ি রান্না করতে চাই, তো তাহলে খিচুড়ি রান্না করতে গেলে কি করতে হবে, খিচুড়ি রান্না করতে গেলে ঠিক আছে আমি ধরলাম, আমরা তো যোগ করব, ধরলাম দুইটা নাম্বার, একটা নাম্বার হচ্ছে 10 আর একটা নাম্বার 5। তো আমি একটু চিন্তা করলাম এভাবে যে যেহেতু আমরা খিচুড়ি রান্না করব, তো আমি কি করলাম, আমার কোন একটা বন্ধুকে বললাম এক কাজ করো, তুমি বাজারে যাও, বাজারে যাই 10 কেজি চাল কিনে নিয়ে আসো আর 5 কেজি ডাউল কিনে নিয়ে আসো, সেটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করব। তো ঠিক আছে, ফাইন। তো আমি এখানে কি করলাম, ইন্ট লিখে একটা ভেরিয়েবল নিলাম a, যার ভ্যালু দিলাম হচ্ছে কত, 10। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এই লাইনটার মানে এখন আমাদেরকে বুঝতে হবে। অনেকের কাছে এটাও প্রশ্ন যে কেন ইন্ট a, 10 এটা আমরা লিখলাম। আসলে ইন্ট মানে হচ্ছে, অ্যাকচুয়ালি তার আগে একটু বলি যে আপনি যদি বাজারে চাউল কিনতে যান, তো চাউল কি আপনার খালি হাতে নিয়ে আসবেন নাকি একটা ব্যাগে করে নিয়ে আসবেন? অবশ্যই ব্যাগে করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্যাগ, যার মধ্যে 10 কেজি চাউলকে আমরা রেখে দিয়েছি। এই সেই 10 কেজি চাউল, বাজারে গেলাম, এ নামক একটা ব্যাগের মধ্যে 10 কেজি চাউল রেখে দিলাম। এটাকে কিন্তু আসলে বলা হচ্ছে ভেরিয়েবল। এখানে আপনি এটাকে এ নাম না দিয়ে যে কোনো নাম দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি ইন্টিজারই দিতে যাচ্ছি, ইন্ট কেন দিলাম? এই ইন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার তো খুবই বোকাশোকা একটা ডিভাইস। আসলে কম্পিউটার বুঝতে পারে না যে কোনটা পূর্ণ সংখ্যা কোনটা দশমিক সংখ্যা, এটা আসলে কম্পিউটার বুঝতে পারে না। এই জন্য কম্পিউটারকে বুঝাই দিতে হয় যে আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি বা আমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করছি। এবং ঠিক সেই জন্য এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের শর্টকাট কিওয়ার্ড হচ্ছে ইন্ট।
ইন্টটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমি এখানে কম্পিউটারকে বোঝাতে চাচ্ছি যে আমি একটা নাম্বার নিচ্ছি 10, যে নাম্বারটা কিন্তু একটা ইন্টিজার টাইপের নাম্বার, কারণ আমরা কিন্তু এখানে ইন্টিজার টাইপের নাম্বারকে যোগ করছি। যদি কারোর মনে হয় যে না আমি এখানে ফ্লোটিং টাইপের নাম্বার নিব, 10 না 10.5 নিব, তাহলে আপনি এখানে ইন্ট না লিখে ফ্লোট লিখতে পারেন, FLOAT। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। দ্যাট ফার্স্ট ইন্ট a ইজ ইকুয়াল টু কত দিলাম, আমি 10 দিলাম, এবং এখানে এটা হচ্ছে একটা পাত্র যার মধ্যে 10 কেজি চাউল কিনে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে খালি কি চাউল কিনলে হবে? আমাকে তো ডাউলও কিনতে হবে, এবং আমাকে বলে দিছে যে 5 কেজি ডাউল কিনে আনো। এখন বাজারে যেয়ে নিশ্চয়ই আমি চাল আর ডালকে একসাথে মিশাই ফেলবো না, তাহলে কি করতে হবে? ডাউল কেনার জন্য আমাকে আলাদা একটা পাত্র নিতে হবে। সেই পাত্রটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় আলাদা একটা ভেরিয়েবল নিতে হবে। সো এখানে আমি আলাদা একটা ভেরিয়েবল নিলাম, এবং সেটাও যেহেতু 5 কেজি একটা ইন্টিজার নাম্বার, সো ইন্টিজার টাইপের নাম্বার ইন্ট b ইকুয়াল 5 দিয়ে আমি এটাকে কি করলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে কেন আমরা এখানে ক্লোন দিচ্ছি, সেমিকোলন চিহ্নটা আসলে কেন দিচ্ছি? আসলে আমরা সাধারণত ইংরেজিতে যখন কোনো একটা সেন্টেন্স কমপ্লিট করি তখন ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে বোঝাই যেটা শেষ, বাংলাতে দাড়ি চিহ্ন দিয়ে বোঝাই বাক্যটা শেষ। এই প্রোগ্রামিংয়ে যখন আপনি একটা লাইন কমপ্লিট করবেন তখন সেখানে একটা কি করবেন, সেমিকোলন দিবেন, এবং এটা দিয়ে বোঝাবেন যে এই লাইনটা আসলে শেষ। এবং অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং করার ক্ষেত্রে এই যে এক একটা লাইন, এই এক একটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে এই যে 10 কেজি চাল আর 5 কেজি ডাউল দিয়ে খিচুড়ি রান্না করতে হবে, তো রান্না করার জন্য তো একটা আলাদা পাত্র লাগবে, তাই না? তো আমি বাজারে যে গেল তাকে বলে দিলাম তুমি আসার সময় আর একটা খালি পাত্র কিনে নিয়ে আসবা, যাতে আমরা কি করতে পারি, সেই পাত্রের মধ্যে এই 10 কেজি চাল আর 5 কেজি ডালের খিচুড়িটা রান্না করতে পারি। তো সেক্ষেত্রে আমি আর একটা ভেরিয়েবল নেব, সেটাও ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই ইন্টিজার টাইপের নাম্বার নিয়ে আমরা কাজ করছি। তো ইন্টিজার সি নামক একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, কিন্তু ভেরিয়েবল সি এর মধ্যে আমি কি কি রাখবো এখন আপাতত না রেখে খালি পাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এটা আমি আমাদের যে পিকনিকে যিনি রান্না করবেন তার কাছে দিয়ে দেবো, তিনি সেই খালি পাত্রটা নিয়ে যা খুশি তাই করবে, আমার কাজ কিনে নিয়ে যাও, আমি কিনে নিচ্ছি। অর্থাৎ এই জায়গাতে প্রোগ্রামিং এর অ্যাট ফার্স্টে ভেরিয়েবলের মধ্যে নাম্বার নেওয়াটা হচ্ছে বাজার থেকে কোনো একটা জিনিস সদাই করে কিনে আনা মতো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাজটা কি ছিল? কাজটা ছিল 10 আর 5 এর যোগফলটা বের করা। তো এখন প্রশ্ন হচ্ছে আমি সবগুলো এলিমেন্ট নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের যে পিকনিক শুরু হচ্ছে এখন। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমাকে বলে দেওয়া হলো যে তুমি এক কাজ করো, এই সি নামক পাত্রের মধ্যে এ আর বি এর যে ভ্যালু আছে দুটাকে কি করো, ঢেলে দাও। কারণ যেহেতু আমাদের যোগ করতে হবে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা যোগ। তো আমি কি করলাম, এখানে সি দিলাম, সি ইকুয়াল, এখন এ আর বি এর ভ্যালু কত আছে, 10 আর 5। তো আমাদের 10 আর 5 কিন্তু লেখার দরকার নাই, আমরা জাস্ট লিখতে পারি কত, এ প্লাস বি। তো বিষয়টা কি দাঁড়ালো, আমাদের উদ্দেশ্য দুইটা নাম্বারকে যোগ করা। তো আমি 10 আর 5 না লিখে আমি যদি এ আর বি লিখি, আমরা তো দেখতেই পাচ্ছি এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 5। সো এখানে এ প্লাস বি ও যায়, 10 প্লাস 5 ও তাই। এখানে আসলে অ্যাকচুয়ালি সরাসরি 10 প্লাস 5 দেওয়া যায় না, তার জন্য আমরা সি ইজ ইকুয়াল টু কত দিলাম, এ প্লাস বি। দেন আমাদের উদ্দেশ্য প্রোগ্রামের আউটপুটটা দেখবো আমরা। তো যেহেতু প্রোগ্রামের আউটপুটটা দেখবো, অর্থাৎ আউটপুটটা কার মান দেখবো আমরা কিন্তু যোগফলটা দেখতে চাচ্ছি। তো একটু ভালো করে আমরা খেয়াল করি যে এখানে যোগফলটা কার মধ্যে রাখা আছে, সি এর মধ্যে রাখা আছে। সো যেহেতু আমরা যোগফলটা দেখবো, তাহলে আমরা এখানে লিখবো। তা আমরা সবাই জানি যে আমাদের আউটপুট দেখার জন্য কোন লাইব্রেরি ফাংশনটা লাগে, আউটপুট দেখার জন্য আমাদের প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটা লাগে। এবং এই প্রিন্টএফ ফাংশনটাকে যাতে আমি ইউজ করতে পারি তার জন্য সবার উপরে stdio.h হেডার ফাইলটাকে কিন্তু আমি নেমন্তন্ন করে নিয়ে এসেছি। সুতরাং এখানে আমি লিখলাম প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে আপনি যাই লেখেন না কেন সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তো আমি সামটা দেখতে চাচ্ছি, এবং প্রিন্টএফ এমন একটা লাইব্রেরি ফাংশন, এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আপনি যা লিখবেন ও হুবহু তাই আপনাকে দেখাবে আউটপুটে। তো আমি যদি এখানে দেখতে চাই আউটপুটে দেখাবো যেটা, সেটা হচ্ছে দি সাম ইজ পার্সেন্টেজ ডি দেন কমা সি। অনেকের মনে প্রশ্ন আসছে যে আমি এখানে কেন পার্সেন্টেজ ডিটা দিলাম। আসলে আমি কিন্তু জানি না যে সি এর ভ্যালুটা আসলে কত। অর্থাৎ এই যে সি যে এ আর বি এর যোগফল, এর ভ্যালু যে 10 আর বি এর ভ্যালু যে 5,
তো এই ভ্যালুর যোগফলটা যে কত আসে সেটা তো আমি জানি না, জানলে তো আর সি প্রোগ্রামিং করতে যেতাম না, তাই না? আমার তো একটা ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি যেখানে দুইটা নাম্বারকে আমরা যোগ করবো, আসলে এই প্রোগ্রামটার উদ্দেশ্য যেটা। তো সি এর ভ্যালুটা কত আসবে সেটা তো আমি জানি না, তার জন্য এখানে সি এর ভ্যালুটা যেহেতু আননোন, তাই আননোন ভ্যালুটার মান এখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। পার্সেন্টেজ ডি কথাটার অর্থ হচ্ছে সি এর ফলাফলটা যা আসবে সেই ফলাফলটা পার্সেন্টেজ ডি এর স্থলে বসে যাবে, অর্থাৎ পার্সেন্টেজ ডিটা আর তখন আউটপুটে থাকবে না। পার্সেন্টেজ ডিটা হচ্ছে একটা খালি জায়গা। আমি এখানে কি করছি, সি এর আউটপুটটা দেখার জন্য পার্সেন্টেজ ডি বসালাম, মানে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমি এই জায়গাটাকে খালি করে রাখছি, পরবর্তীতে সি এর আউটপুটটা এখানে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু দেখেন আমাদের ভেরিয়েবল আছে তিনটা, এ আছে, বি আছে এবং সি আছে। তো আমরা কার আউটপুট দেখতে চাচ্ছি? আমরা কিন্তু সি এর আউটপুটটা দেখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে কমা দিয়ে আমরা কি করব, সিটাকে লিখব। যদি আমি এখানে এর আউটপুটটা দেখতে চাইতাম তাহলে এ লিখতাম, বির আউটপুট দেখতে চাইলে বি লিখতাম, এবং সেই ক্ষেত্রে যেহেতু আমি বলছি প্রত্যেকটা প্রোগ্রামিং লাইনের শেষে আমাকে একটা সেমিকলন দিতে হবে, আমি এখানে একটা সেমিকলন জুড়ে দেব। অ্যাট লাস্ট আমি যেটা দিব, রিটার্ন RETURN রিটার্ন 0। তো আমার কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের কাজটা শেষ। দেখেন খুব সহজে কিন্তু আমি প্রোগ্রামিংটাকে আমরা আশা করি করতে পারলাম। তো সেক্ষেত্রে এই প্রোগ্রামিংয়ের আউটপুটটা কত আসে, আউটপুটটা যদি দেখতে চাই তাহলে এখানে জাস্ট আউটপুট দেখার জন্য যেটা আছে, এই অংশ যেটার নাম হচ্ছে রান অংশ, আর এই যে অংশটা এটার নাম হচ্ছে বিল্ড অ্যান্ড রান, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে যেটা হবে, প্রোগ্রামটা একসাথে কম্পাইল হয়ে যাবে, অর্থাৎ কোনো ভুল আছে কিনা বা এরর আছে কিনা সেটা চেক হবে, এবং সেই সাথে সাথে আউটপুটটা শো করবে। তো এই যে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই যে এখানে কালো করে একটা যে সাম এক্সটেনশন ফাইল একটা চলে আসলো, এই ফাইলে কিন্তু চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামটা দেখাইছে, একটু ছোট হচ্ছে আসলে এটা, সেটা যে দি সাম ইজ 15। এখানে আমরা দেখতে পাচ্ছি দি সাম ইজ কত, 15, অর্থাৎ 10 আর 5-এর যোগফলটা কিন্তু আমাদের কত হচ্ছে, 15ই হয়। এখন মজার বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এইখানে পার্সেন্টেজ ডিটা দিয়ে যদি আমি সি না দিয়ে জাস্ট ফর এ দিতাম, তাহলে কিন্তু আমার এই সি এর ভ্যালুটা কিন্তু আমার আসতো না, আসতো কার ভ্যালু, এর ভ্যালু। এবং যদি আমি এই প্রোগ্রামটাকে এখন রান করি তাহলে পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন দি সাম ইজ 10 চলে আসতেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কার ভ্যালু দেখতে চাচ্ছি, পার্সেন্টেজ ডি করে এর ভ্যালু। সো আমাদের এখানে এ ইজ ইকুয়াল টু 10 দেখাবে। আর আমি বলেই দিছি যে দি সামটা কিন্তু একটা অ্যাডিশনাল লাইন, এটা আসলে আমি আমার ইউজারকে বোঝাতে চাচ্ছি যে আপনার যোগফলের ভ্যালু এটা যা খুশি তাই লেখা যায়, শুধু পার্সেন্টেজ ডি দিলেও কিন্তু এখানে হতো, আউটপুট চলে আসতো একই। তো আশা করছি এখানে কেন সি দিতে হবে বা কেন বি দিতে হবে বা কেন এ দিতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। তো এখানে আমি আবার এটাকে সি করে দিচ্ছি। এখন এই প্রোগ্রামটা করার পরে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমি তো একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি যে সফটওয়্যারটা আসলে দুইটা নাম্বারকে যোগ করতে পারে। তো আমি এখানে যে সফটওয়্যারটা তৈরি করেছি সে সফটওয়্যারটা তো আসলে শুধুমাত্র দুইটা নাম্বারকে যোগ করতে পারছে, সারা জীবন ধরে এ শুধু 10 আর 5-এর যোগফলই দেখাবে, আর কারোর যোগফলে দেখাবে না। এটা বিশাল সমস্যা, তাই না? যে 10 আর 5-কে আমি শুধু যোগ দেখবো, আর কোনো নাম্বারের যোগফল কত আসে দেখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা হলো যে আমি এমন একটা সফটওয়্যার তৈরি করব যে সফটওয়্যারে আমি দুনিয়ার যে কোনো দুইটা ইন্টিজার টাইপের নাম্বারের যোগফল দেখতে পারবো, সেক্ষেত্রে এর ভ্যালু 10 বা বির ভ্যালু 5 হবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই প্রোগ্রামটাই কিন্তু একটু জাস্ট এডিট করতে পারি। জাস্ট আমি এখানে কি করলাম, বির ভ্যালুটাকে মুছে দিলাম, দেন আমি কি করলাম এখানে এসে এর ভ্যালুটাকেও মুছে দিলাম, অর্থাৎ আমি এইবার তিনটা ভেরিয়েবলই খালি করে নিলাম। এর ভ্যালু, এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবলকে খালি করলাম। আমি ধরলাম যে এর মধ্যে আমার প্রথম ভ্যালুটা রাখা থাকবে, বির ভ্যালুর মধ্যে দ্বিতীয় ভ্যালুটা রাখা থাকবে যেটা আমি আমার ইচ্ছা মতো দেবো, এবং সির মধ্যে কি হবে, এই দুইটা ভ্যালুকে যোগ করা হবে। তো যদি আমি তিনটা ভেরিয়েবলকে এভাবে ডিক্লেয়ার করি, আপনারা যদি মনে করেন যে একটা ইন্টিজার দিয়েও কিন্তু এইভাবেও ভেরিয়েবল তিনটাকে ডিক্লেয়ার করতে পারেন, আবার অনেকে চাইলে পরে একটা ইন্টিজারের মধ্যেও তিনটাকে ডিক্লেয়ার করতে পারেন, যাই হোক সেটা আমরা পরে দেখছি। তো অ্যাট ফার্স্ট আমরা তিনটা খালি ভেরিয়েবল নিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি কি করব, ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালুটা তো আমাদের নেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি এর ভ্যালুটা জানি না, তো আমার ইউজারকে কিন্তু এর ভ্যালুটা নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যেমন আমরা মোবাইলে কোনো মেসেজ যখন পাঠাই, তখন কিন্তু মোবাইলে মেসেজটা লেখার পরে যখন আমরা সেন্ড অপশনে ক্লিক করি, তখন কিন্তু মোবাইলের অপোজিট প্রান্ত থেকে আসে ইন্টার দ্য নাম্বার। তো একইভাবে ইন্টার দ্য ভ্যালু অফ এ, অর্থাৎ এর ভ্যালুটা কত, বির ভ্যালুটা কত, সেটা কিন্তু আমাকে কি করতে হবে, আগে থেকে এখানে নিয়ে নিতে হবে। নিলেই কিন্তু আমি এখানে সি ভ্যালুটা দেখতে পারবো। তো সেই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ লিখব, প্রিন্টএফ
প্রিন্টএফ আমি বলছি প্রিন্টএফটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন যার কাজ কিছুই না, জাস্ট যার কাজ হচ্ছে যে আমি ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সে তাই শো করবে। সো প্রিন্টএফ এখানে আমি লিখলাম ইন্টার দি ভ্যালু অফ এ, তো লিখলাম হচ্ছে আমি ইন্টার দি অফ এ। এখন প্রশ্ন হচ্ছে আমি কি ইন্টার দি ভ্যালু অফ এ নিলাম, ভালো কথা, সমস্যা নেই কোনো। তো সেক্ষেত্রে ইন্টার দি ভ্যালু অফ এ নেওয়ার পরে একটা বিষয় আমাদের আসতেছে যে ইন্টার দি ভ্যালু অফ এ আমি নিলাম, ভালো, ম্যাটার না কোনো। তো সেক্ষেত্রে ইন্টার দি ভ্যালু অফ এর পরে আমাদের এখানে এর মানটা কত সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এর ভ্যালুটা কত জানার ক্ষেত্রে এর ভ্যালুটা তো আমাদের ইনপুট করতে হবে এক কথায়, আমি তো জানি না কত নিব, এবং এটা কিন্তু এখন আর আমি নিতে পারবো না, আমার ইউজার নেবে। সেই জন্য আমি এখানে কি করব, স্ক্যানএফ ইনপুট লাইব্রেরি ফাংশনটাকে ইউজ করব। স্ক্যানএফ এর কাজ হচ্ছে একটা প্রোগ্রামে আমি কি কি ইনপুট নেব সেইটা নেওয়ার জায়গাটা করে রাখা। তো স্ক্যানএফ এর মধ্যেই এটাই প্রিন্টএফ এর মতোই কাজ করে, অর্থাৎ অ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে, ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। দেন আমি এর ভ্যালুটাকে কি করতে চাচ্ছি, ইনপুট করতে চাচ্ছি, অর্থাৎ এর ভ্যালুর জন্য কিন্তু একটা জায়গা খালি করে রাখতে চাচ্ছি, আমার একটা মেমোরি নিয়ে রাখতে চাচ্ছি। তো মেমোরি নেওয়ার জন্য আমরা কি বলেছি, পার্সেন্টেজ ডি ইউজ করব, কার ক্ষেত্রে, ইন্টিজার টাইপের নাম্বার ক্ষেত্রে। তো যেহেতু এর ভ্যালুটাকে আমি নিতে চাচ্ছি তাহলে এখানে পার্সেন্টেজ ডিটাকে আমি দিয়ে দিলাম, এবং এইখানে এসে আমি কি করলাম, সেমিকলন দিয়ে দিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি কার ভ্যালু, এটা কার জন্য আমি জায়গা করছি, এই যে পার্সেন্টেজ ডিটা করে যে আমি একটা খালি জায়গা করলাম এটা আসলে কার জন্য এই খালি জায়গাটা করছি, এটা কিন্তু আমি করছি এর জন্য। সুতরাং এখানে আমাকে যে কাজটা করতে হবে, ইনভার্টেড কমার বাইরে গিয়ে অ্যাড্রেস এ নিতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা যে আমি পার্সেন্টেজ ডি দিয়ে একটা খালি জায়গা করলাম, এবং এই খালি জায়গার মধ্যে আমি একটা ভ্যালু ইনপুট করতে পারবো, এবং সেই ভ্যালুটা কার নামে, কোন ভেরিয়েবলের নামে এন্ট্রি হবে, এটা এ ভেরিয়েবলের নামে এন্ট্রি হবে। এবং এই যে অ্যান্ড চিহ্ন, এটাকে কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় অ্যাড্রেস চিহ্ন বলা হয়। এখন শুধু এর ভ্যালু নিলে তো হবে না, আমাকে কি করতে হবে, বির ভ্যালুটাও নিতে হবে। সেক্ষেত্রে আমরা একইভাবে আবারও প্রিন্টএফ লিখতে পারি, প্রিন্টএফ enter the of b, enter the value of v। সেক্ষেত্রে আমি এখানে একটা জাস্ট, এবং এখানে এসে আমি কি করলাম, সেটাকে সেমিকলন বসিয়ে দিলাম। তো যেহেতু আমাদের কি করতে হবে, নাম্বারটাকে ইনপুট করতে হবে, তো সেজন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা এখানে যেহেতু বি এর ভ্যালুটাকে ইনপুট করতে চাচ্ছি, তো বি এর ভ্যালুটা ইনপুট করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে একটা লাইন নিলাম আমরা, স্ক্যানএফ এনএফ স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ দিয়ে আমরা বির ভ্যালুটাকে এবার ইনপুট করব, একই রকম রুলস, অর্থাৎ একটা খালি জায়গা করছি আমরা পার্সেন্টেজ ডি দিয়ে, এবং এটা ভ্যালুটাকে এই পার্সেন্টেজ ডিটা, অর্থাৎ এই যে খালি জায়গাটা করলাম কোন ভেরিয়েবলের জন্য, অবশ্যই এটা বি ভেরিয়েবলের জন্য। সুতরাং আমরা এখানে কি করব, অ্যাড্রেস অফ বি লিখব, এবং এখানে এসে আমরা কি করব, সেটাকে সেমিকলন চিহ্ন বসিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে এটা যখনই আমরা করে ফেললাম তাহলে আমরা কি করলাম, এর জায়গাটা নিয়ে নিলাম, বি জায়গাটা নিলাম, তারপরের প্রোগ্রামিং এর মেইন অংশ কিন্তু সেই একই থাকলো, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্টএফ দি সাম ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমরা সি এর ভ্যালুটা দেখতে চাচ্ছি, রিটার্ন 0। এখন যদি এই প্রোগ্রামটাকে আমরা রান করি তাহলে আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রামটার মধ্যে পার্থক্য কি হচ্ছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। একইভাবে আমরা রান করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে একটা ইরর এসেছে। ইররের কারণটা হচ্ছে এই যে আমি এখানে মিস্টেক করে একটা কমা দিতে ভুলে গেছি, অর্থাৎ স্ক্যানএফের কাজটা আমি একটু সরি এটার জন্য। স্ক্যানএফে যে কাজটা করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে এখানে একটা কমা দিতে হবে, দেন অ্যাড্রেস অফ এ দিতে হবে। তাহলে একইভাবে এখানেও একটা কমা দিতে হবে আমাদের। আমরা এবার রান করলাম, রান করলে কিন্তু দেখেন ফার্স্টে কিন্তু এইবার আগের বার যেমন 10 আর 15 যোগফল 15 একবারে দেখাচ্ছিল, এবার কিন্তু আর তা আসলো না। এবার কি আসছে, ইন্টার দি ভ্যালু অফ এ, অর্থাৎ আপনাকে ইন্টার করতে বলছে এর ভ্যালুটা কত, আপনি সেটা ইন্টার করেন। তো আমি সাপোজ এর ভ্যালুটা 100 ইন্টার করে দিলাম। দেন যদি আমি ইন্টার ক্লিক করি, দেন পরবর্তী লাইনে কি বলছে, যদি আপনি এখানে ইন্টার বাটন চাপেন সঙ্গে সঙ্গে এখানে বলতেছে ইন্টার দি ভ্যালু অফ বি, অর্থাৎ আপনি বির ভ্যালুটাকে প্রেস করেন। আমি এখানে বির ভ্যালুটা 200 দিচ্ছি। তো আমরা সবাই জানি 100 আর 200 যোগফল কত, 300। এবার যদি আমি ইন্টার করি তাহলে পরবর্তী লাইনে কিন্তু চলে আসতেছে দি সাম ইজ 300। তাহলে এই সফটওয়্যার, এই যে প্রোগ্রামটাকে এইভাবে যে আমি কি করলাম, আগের বার সরাসরি ইনপুট নিয়েছিলাম, এবার সরাসরি ইনপুট না নিয়ে স্ক্যানএফের মাধ্যমে যখন ইনপুট নিচ্ছি তখন কিন্তু আমার প্রোগ্রামটা বা এই সফটওয়্যার যেটা আমি তৈরি করলাম এইমাত্র, সেটা কিন্তু আগের চাইতে আরও বেশি স্ট্যান্ডার্ড হলো। কারণ এটার মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো দুইটা ইন্টিজার নাম্বারকে প্রায় বলা যায়
7-8 ডিজিটের মধ্যে যে কোনো দুইটা ইন্টিজার নাম্বারকে আপনি কি করতে পারবেন, যোগ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, সি প্রোগ্রামিংটাকে শুরু করতে পারি। তো আমি যেটা বলেছিলাম যে এখানে আরও কিছু বিষয় আপনাকে দেখানোর জন্য, যে আমরা এখানে ইন্টিজার 3টা ভেরিয়েবলের কারোর মানে যখন আলাদা করে নিচ্ছি না, তখন আমি কিন্তু 3টা ইন্টিজার লেখার আমার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আসলে প্রোগ্রামিং দেখতে বাজে লাগছে। এখানে আমি জাস্ট একটা ইন্ট লিখেই কি করতে পারি, যে এর মধ্যে এ লিখলাম, এ নামক একটা ভেরিয়েবল নিলাম, কমা বি নামক একটা ভেরিয়েবল নিলাম, কমা সি নামক একটা ভেরিয়েবল নিলাম। এটা নিলেও কিন্তু প্রোগ্রামটা একই কাজ করবে। অর্থাৎ আপনি যখন ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন কিন্তু আপনি একটা ইন্টিজার টাইপের মধ্যে সবগুলো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারেন এবং এটা রান করলেও কিন্তু একই জিনিসই আসবে। এই যে একই আসছে, ইন্টার দি ভ্যালু অফ এ। এবার আমি আরেকটা নাম্বার নিচ্ছি 500, দেন ইন্টার দি ভ্যালু অফ বি 700। আশা করি এটা যোগফল 1200 আসা উচিত এবং আমরা দেখতে পাচ্ছি এটা যোগফল চলে এসেছে কত, 1200। তো আশা করি সি প্রোগ্রামিংটার একদম বিগিন করতে গেলে যারা বিগিনার যারা আছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা অনেক কাজে আসবে, কারণ প্রোগ্রামটা কিভাবে শুরু করতে হয় প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি এখানে। সেক্ষেত্রে আপনাদেরকে প্রিন্টএফের বিষয়টাকে যদি আরেকটু ক্লিয়ার করি, এখানে যে এই যে আউটপুট দেখার ক্ষেত্রে যে কমা সি দিচ্ছি, পার্সেন্টেজ ডিটা দিয়ে কমা সি দিচ্ছি, বিষয়টা আসলে যদি আমি এরকমও দেখতে চাই যে দি সাম, এটাকে একটু এভাবে লিখলাম যে আমি আসলে বলতে চাচ্ছি এ এবং বি এর যোগফল হচ্ছে সি, এভাবে যদি দেখায়, অর্থাৎ এটাকে যদি একটু এইভাবে লিখি, দি সাম অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে কার ভ্যালু আসবে, এর ভ্যালু। আমি এখানে প্রিন্টএফে যেটা শো করলাম, দি সাম অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে এর ভ্যালু, এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে বির ভ্যালু এবং এটা হচ্ছে সির ভ্যালু। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যে কাজটা করতে পারি, এখানে এ কমা বি কমা সি দিয়ে দিতে পারি। তাহলে বিষয়টা কি আসতেছে, প্রথম পার্সেন্টেজ ডিটা হচ্ছে এর ভ্যালু, দ্বিতীয় পার্সেন্টেজ ডিটা হচ্ছে বি এর ভ্যালু এবং থার্ড পার্সেন্টেজ ডিটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এটা যদি আমি এখন রান করি তাহলে প্রোগ্রামটা কিন্তু আমরা আসলে প্রিন্টএফের মধ্যে পার্সেন্টেজ ডি ব্যবহারের বিষয়টা বা পার্সেন্টেজ ডি আসলে কি কাজে ব্যবহৃত হয় সেটা কিন্তু আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। সেক্ষেত্রে এখানে যদি আমরা এটাকে রান করি, তাহলে আমি এখানে ভ্যালু অফ এ দিলাম হচ্ছে 300, ইন্টার বির ভ্যালুটাকে আমি 0 বসালাম। সেক্ষেত্রে মজার বিষয়টা খেয়াল করেন কি আসতেছে, দি সাম অফ 300 অ্যান্ড 0 ইজ 300। তাহলে এই যে এইখানে আমি কি করছি, দি সাম অফ পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি এর জায়গা কি হচ্ছে, এই যে পার্সেন্টেজ ডি আমি নিয়েছি, এই পার্সেন্টেজ ডিটাই কিন্তু আসলে আমার এই 300কে ডিক্লেয়ার করছে এবং এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে আমার 0কে ডিক্লেয়ার করছে এবং এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে এই দুইটার যোগফলকে শো করছে। এবং তার জন্য এখানে আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমার আগে পার্সেন্টেজ ডি কে আমি ঠিক যেভাবে আসলে আউটপুটটা দেখতে চাচ্ছি এখানে ভেরিয়েবলের নামগুলোকে সেভাবে ডিক্লেয়ার করে দেব। তো আমি আশা করছি যে আমরা সি প্রোগ্রামিং যারা একদম বিগিনার্স বা যারা শুরু করতে যাচ্ছি তারা এই টিউটোরিয়ালটার মাধ্যমে খুব সহজে প্রোগ্রামটাকে প্রোগ্রাম কিভাবে কোড করতে হয়, প্রোগ্রাম কিভাবে সেভ করতে হয়, দেন প্রোগ্রাম কিভাবে রান করতে হয় সেটা বুঝতে পারবো। সেক্ষেত্রে আরেকটা বিষয়, আপনি যখন প্রোগ্রামটাকে সেভ করবেন তখন আপনি অবশ্যই প্রোগ্রামটাকে ডেস্কটপে সেভ করে নেবেন। বিষয়টা অনেকটা এরকম, একটু জাস্ট প্রোগ্রামটাকে, যেমন এটাকে যদি আমি আবারও সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস, যদি আমি এটাকে আবার একটু ফাইলটাকে সেভ করতে চাই, সেভ ফাইল অ্যাজ, এখানে দেখেন আমি আবারও কিন্তু এটাকে সেভ করছি, মানে নতুন করে দেখানোর জন্য। এই জায়গাতে এই যে আমি কিন্তু এটাকে ডেস্কটপে নিয়ে নিয়েছি। আপনারা যে কাজটা করবেন এখানে ডেস্কটপে এটাকে ক্লিক করে নেবেন, তাহলে আপনার ফাইলটা সরাসরি ডেস্কটপে শো করবে। যেমন আমি যদি এটার নামটা আবার একটু রিনেম করে দিতে চাই, যেমন আমি অ্যাড লিখতে চাচ্ছি, অ্যাড ডট সি, এটা এই যে আমি যেহেতু ডেস্কটপকে ক্লিক করে নিয়েছি তাহলে এই ফাইল সফটওয়্যারটা কিন্তু আমার কি থাকবে, এই প্রোগ্রামটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে থাকবে। সেক্ষেত্রে সেভ করলাম এবং মজার বিষয়টা খেয়াল করি, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নামক একটা প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে সেভ হয়ে আছে এবং যেহেতু আমি আগের প্রোগ্রামটা সাম নামে সেভ করেছিলাম, সো এখানে সাম নামের প্রোগ্রামটাও ডেস্কটপে সেভ হয়ে আছে। তো এইভাবে আপনারা কি করবেন, প্রোগ্রামটাকে ডেস্কটপে সেভ করে রাখবেন, অথবা আপনারা চাইলে পরে অন্য কোনো জায়গাতেও সেভ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি সি প্রোগ্রামিংটা কে আমরা এর পরবর্তীতে খুব ভালোভাবে বুঝতে পারবো বা করতে পারবো। আগামী ক্লাসগুলোতে আমরা সি প্রোগ্রামিং এর ইন্টারনাল যে টপিকগুলো আছে, যেমন লুপ স্টেটমেন্টগুলো কিভাবে ইউজ করতে হয় বা বিভিন্ন জটিল প্রবলেম বা প্রোগ্রামকে কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।